আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। পেইড ব্যাচের 22তম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায় অর্থাৎ সি প্রোগ্রামিং এর কথা। সি প্রোগ্রামিং এর একদম বেসিক থেকে শুরু করব। যারা পূর্বের থার্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার ভালো করে জেনে এসেছো তাদের কাছে এটা খুবই সহজ লাগবে। ওকে, ঠিক আছে। তো আমরা প্রথমে একটু জেনে নিই যে প্রোগ্রামিং বিষয়টা কি, সি প্রোগ্রামিং বিষয়টা কি। মনে করো যে আমি যদি মানুষকে একটা অর্ডার করি, যতটুকু করব তার বিবেক বুদ্ধি থেকে তার চেয়ে একটু বেশি কাজ করে দেখাবো। যেমন ধরো আমি তোমাকে যদি এক গ্লাস পানি নিয়ে আসতে বলি, এক কাপ চা বানাতে বলি, ডিম সিদ্ধ করে নিয়ে আসতে বলি, সে ডিম সিদ্ধ করে নিয়ে আসতে বললাম, তুমি কি করবা? ফ্রিজ থেকে ডিম বের করবা, পানি নিবা পাতিলে, গ্যাস অন করবা, তারপর দিবা, তারপর 5 মিনিট 7 মিনিট 8 মিনিট পর নিয়ে আসবা, সিলে শুরু করে দিয়ে দিবা। তোমাকে যেমন আমি শুধু বলেছি ডিম সিদ্ধ করে নিয়ে আসো, আমি কি তোমাকে বলেছি একবারও যে তুমি এখান থেকে ফ্রিজ থেকে ডিম বের করো, চুলা জ্বালাও, এটা করো এটা করো। অর্থাৎ আমি তোমাকে বলেছি তুমি তোমার নিজের এআই দিয়ে কাজ করেছো, মানে নিজের বুদ্ধি দিয়ে কাজ করেছো। কিন্তু কম্পিউটার আসলে বিষয়টা এরকম না। কম্পিউটার দিয়ে যদি আমরা স্পেসিফিক নির্দিষ্ট কোনো কাজ করাতে চাই, বোঝাতে চাই, তাহলে তাকে স্পেসিফিক ভাবে নির্দেশনা দিতে হয়। তো প্রোগ্রামিং বিষয়টা হলো এরকম, আমি কম্পিউটারকে যে কাজটা করতে বলবো, কোনো একটা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করতে পারি না কেন, স্পেসিফিক ভাবে ডিরেকশন গুলো দিতে হবে। এইটাই হলো মূলত প্রোগ্রামিং। তো প্রোগ্রামিং এই অধ্যায়টা আমরা 3টা ভাগে ভাগ করেছি, 3টা ক্লাসে ভাগ করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা শুরু করব প্রোগ্রামিং এর বেসিক ধারণা আর হলো অ্যালগরিদম। আমরা সবাই জানি যে এইচএসসি লেভেলের যে প্রোগ্রামিং এটা আসলে তেমন কিছুই না। যারা ভার্সিটি লেভেলে প্রোগ্রামিং শিখবে তারাই হয়তো একদম ডিপলি ভাবে শিখতে পারবে। তো এইচএসসি প্রোগ্রামিংটা আমরা 3টা ভাগে ভাগ করব: অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। তো আজকের ক্লাসে ইনশাআল্লাহ চেষ্টা করব সি প্রোগ্রাম অ্যালগরিদম পর্যন্ত কমপ্লিট করার। নেক্সট ক্লাসে ফ্লোচার্ট, তারপরের ক্লাসে আমরা সি প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে স্লাইডে চলে যাই। তার আগে ভাই আর একটা কথা বলি, তোমরা জানো যে প্রোগ্রামিং সর্বপ্রথম শুরু করেছে কিন্তু একজন মেয়ে মানুষ। জানো এটা? ওমেন, অর্থাৎ একজন নারীর দ্বারা আমাদের এই প্রোগ্রামিং ভাষাটা উদ্ভব হয়েছে, সৃষ্টি হয়েছে, ইনভেন্ট হয়েছে। ওকে, তো তাহলে এটা তো ভেবেই রাখছো যে যেহেতু মেয়ে মানুষের দ্বারা কোনো কাজ হয়েছে, সে যদি বলে ও মানে এর মধ্যে আরো অনেক ভাষা লুকিয়ে আছে, তো অবশ্যই তাহলে তার দ্বারা প্রোগ্রামিং সৃষ্টি করা হচ্ছে। অনেক প্রোগ্রামিং এর মধ্যে অনেক জিলাপির মতো প্যাচ আছে। হ্যাঁ, তো সেই প্যাচকে কিভাবে আমরা একটু সরল করে দেখি, আমরা খুব শর্ট ভাবে অল্পের মধ্যে একটু চেষ্টা করব। ঠিক আছে, আমরা স্লাইডে চলে যাচ্ছি। দেখো, সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম হলো সি প্রোগ্রামিং ভাষায় লেখা একটি প্রোগ্রাম যা কম্পিউটারকে নির্দিষ্ট কিছু কাজ সম্পাদন করতে নির্দেশ করে। নির্দিষ্ট কিছু কাজ সম্পাদনকে নির্দেশ করে, এটা মনে রাখবে। ওকে, সি একটি মিড লেভেল এবং স্ট্রাকচারড প্রোগ্রামিং। এর মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। একটু পর ভাইয়া আমরা জানবো ল্যাঙ্গুয়েজ কত প্রকার, মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 3 প্রকার। এর পরের স্লাইডে আমরা জানবো। আমরা শুধু এতটুকু জানলাম যে এই সি প্রোগ্রামে সি একটি মিড লেভেল মানে মধ্যম স্তরের ল্যাঙ্গুয়েজ, মধ্যম স্তরের ভাষা, হাই লেভেলও না লো লেভেলও না। এটা আমরা একটু পরে জানবো। ওকে, যে যা তৈরি করেছে কে? ডেনিস রিচি। এই ডেনিস রিচি আর ভাইবো না যে ডেনিস রিচি সি প্রোগ্রাম তৈরি করেছে, না, এই ডেনিস রিচি কিন্তু এই মিড লেভেল এটা তৈরি করেছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, দেখো প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। আমরা একটু আগে বললাম যে প্রোগ্রামিং ভাষার যে প্রকারভেদ, এখানে আমরা 3 ধরনের ভাষা দেখব। একটা হলো হাই কোয়ালিটি, লো কোয়ালিটি আর মিড কোয়ালিটি, মানে মিড লেভেল। হ্যাঁ, ওকে, দেখো মিড লো লেভেল ভাষা সরাসরি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে, যেমন অ্যাসেম্বলি। তাহলে আমরা কম্পিউটারে কোনটা হার্ডওয়্যার কোনটা সফটওয়্যার এটা আমরা সবাই জানি। নরমালি সিম্পলি যদি আমি তোমাদের একটা উদাহরণ দেই, এটা একটা কিবোর্ড দেখতে পাচ্ছ,
এটাকে আমরা বলবো হার্ডওয়্যার। আর যে অ্যাপ্লিকেশন গুলো ভেতরে দেখি সফটওয়্যার, ওইগুলোকে আমরা সফটওয়্যার বলি। এগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে হার্ডওয়্যার কোনটা আর সফটওয়্যার কোনটা। ঠিক আছে, তাহলে হার্ডওয়্যারের সাথে নিয়ন্ত্রণ করে কে? সরাসরি এই লো লেভেল গুলো সরাসরি হার্ডওয়্যারের সাথে নিয়ন্ত্রণ করে। ওকে, হাই লেভেল ভাষা, মানুষ বান্ধব ভাষা। তাহলে হাই লেভেল ভাষাটা কি ভাইয়া? মানুষ বান্ধব ভাষা। একটু মনে রাখো, যেমন সি আর পাইথন। আমরা পাইথন খুবই জনপ্রিয় একটি ভাষা, আমরা অনেকেই জানি। ওকে, মধ্যম স্তরের ভাষা, যেটা আমরা একটু আগে পড়লাম, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু একটু আগে পড়েছি, কম্পিউটার এবং প্রোগ্রামের মাঝে সমন্বয় সাধন করে। তাহলে আমরা আজকে এই মিড লেভেল স্তরের মানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে কম্পিউটার এবং প্রোগ্রামের মাঝে সমন্বয় করতে হয়। এই ভাষার একটা হলো সি প্লাস প্লাস। একটু উদাহরণগুলো ভালো করে মনে রাখবা, ঠিক আছে? যখন আমি তোমাদেরকে ক্লাস শেষে পিডিএফ দিয়ে দেবো, ওইখান থেকে একটু মুখস্থ করে ফেলবা। পাশাপাশি বিভিন্ন লেখকের বইয়ের মধ্যেও কিন্তু সেম ভাবে দেওয়া আছে। আমাদের এই স্লাইডের তথ্যগুলো বিভিন্ন তোমাদের এইচএসসি বইয়ের লেখকদের বই থেকে সংগ্রহ করা হয়েছে এবং উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে, ঠিক আছে? ওকে, দেখো লো লেভেল ও হাই লেভেল ভাষার পার্থক্য, যেগুলো তোমাদের বই হয়তো বা সাজানো নেই, আমরা এখানে একটু সাজিয়ে দিয়েছি। তোমরা এগুলো একটু পয়েন্ট আকারে লিখবা, এখানে 4 থেকে 5টা পয়েন্ট বের করে সুন্দর করে লিখবা। দেখো, লো লেভেল ভাষা আমরা একটু আগে পড়েছি। লো লেভেল ভাষা হলো সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে যুক্ত থাকে বা নিয়ন্ত্রণ থাকে। দেখো, এটি দ্রুত কার্যকর হয় কারণ এটি সরাসরি কম্পিউটারের প্রসেসরের সঙ্গে কাজ করে। তবে শেখা ও বুঝতে কঠিন, কারণ এটি মানুষের ভাষার মতো নয়। আমরা একটু আগে বলেছিলাম যে মানুষের ভাষা কোনটা? হাই লেভেল ভাষা। লো লেভেল ভাষা মানুষের ভাষা না, এই জন্য মানুষের শিখতে একটু কঠিন লাগে, বুঝতে একটু কঠিন লাগে, কারণ এটি মানুষের ভাষা নয়। কারণ তাহলে কি মানুষের ভাষা নয়? তাহলে যদি কোশ্চেন আসে লো লেভেল ভাষা মানুষের বুঝতে কেন কঠিন মনে হয়, তাহলে আমরা অ্যান্সার বলতে পারি কারণ এটি মানুষের ভাষার মতো নয় এবং নির্দিষ্ট হার্ডওয়্যারের জন্য তৈরি করা হয় সাধারণত অপারেটিং সিস্টেম ও এমবেডেড সিস্টেমে এর বেশি ব্যবহার দেখা যায়। আচ্ছা, এবার আসো হাই লেভেল ভাষা। এটি সরাসরি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে এটা হলো সরাসরি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে, এটা সরাসরি হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে না। কোড চালানোর জন্য কম্পাইলার বা ইন্টারপ্রেটার প্রয়োজন হয়। কম্পাইলার বা ইন্টারপ্রেটার, প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই দুইটা জিনিস কি? এই দুইটা হলো, তোমাদের কোনো কোশ্চেন করতে হবে না, আমি জানি যে তোমরা কোন কোশ্চেনটা করবা, ওইটা আমি করে দেব, আমি নিজে থেকে অ্যানসার দিয়ে দেব। দেখো, কম্পাইলার ও ইন্টারপ্রেটার এই দুইটা হলো একটা অনুবাদক। কি মানে ট্রান্সলেশন, আমরা ট্রান্সলেট করি না, যে অনুবাদ করে আর কি। বা আমরা ধরো যে একটা প্যাসেজ লিখেছি, পুরো প্যাসেজকে অনুবাদ করা হয় এই দুইটা দিয়ে, কম্পাইলার ও ইন্টারপ্রেটার। তবে দুইটা দুই রকম ভাবে, একটা হলো সম্পূর্ণ প্যাসেজ নিতে পারে, অনুবাদ করতে পারে, আর একটা হলো লাইন বাই লাইন করে। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমাদের ভিতরে আছে, আমরা ভিতরে জানবো কম্পাইলার কাকে বলে, ইন্টারপ্রেটার কাকে বলে, প্রয়োজন হয় যা একে তুলনামূলকভাবে ধীরে করে তোলে। এটি বিভিন্ন প্ল্যাটফর্মে সহজে ব্যবহার করা যায় এবং ওয়েব ও সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে সুন্দর করে মনে রাখবা, এটা হলো অপারেটিং সিস্টেমে ব্যবহার হয়, এটা হলো ওয়েবসাইট ডেভেলপমেন্টে ব্যবহার করা হয়। ভালো করে কয়েকটা পয়েন্ট করে মুখস্থ করে রাখবা। ওকে, দেখো কম্পাইলার ও ইন্টারপ্রেটার, যেটা একটু আগে তোমাদের বলেছি, যে একটু পরে আমরা সেটা সম্পর্কে ভালো করে জানবো। দেখো, কম্পাইলার ও ইন্টারপ্রেটার উভয় প্রোগ্রামিং ভাষা কোডকে মেশিন ভাষায় অনুবাদ করার মাধ্যম। তাহলে এটা কি করার মাধ্যম ভাইয়া? এটা অনুবাদ করার মাধ্যম। দেখো, প্রোগ্রামিং ভাষার কোডকে মেশিন ভাষায়, ভালো করে মনে রাখবা, প্রোগ্রামিং ভাষার কোডকে মেশিন ভাষায় অনুবাদ করে কে? ইন্টারপ্রেটার ও কম্পাইলার। তবে এদের কাজ করার পদ্ধতি ভিন্ন। আমি বলেছি যে এদের কাজ করার পদ্ধতি ভিন্ন, মানে দুজনেই একই কাজ করে, অনুবাদ করে, কিন্তু কাজ করার পদ্ধতিটা ভিন্ন। আমরা একটু জানি, কম্পাইলার কোডকে একেবারে অনুবাদ করে
এবং দ্রুত এক্সিকিউশন নিশ্চিত করে, আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে যা তাৎক্ষণিক ফলাফল দেখার সুবিধা দেয়। তাহলে কম্পাইলার হলো পুরো একটা কোডের, ধরো একটা প্রোগ্রামের পুরো একটা পেজের কোড একসাথে অনুবাদ করতে পারে, কিন্তু ইন্টারপ্রেটার আবার পুরো একটা কোড একসাথে অনুবাদ করতে পারে না, সে লাইন বাই লাইন। এখানে যদি 10টা লাইন থাকে, একটা লাইন আগে অনুবাদ করবে, আবার একটা করবে, এরকম। আর আমাদের যেটা কম্পাইলার হলো পুরো একটা প্যাসেজ একবারে অনুবাদ করবে। এটাই হলো তাদের মূল পার্থক্য। ওকে, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। দেখো, আমরা এই যে এতক্ষণ দেখলাম, এটা হলো একদমই মানে পঞ্চম অধ্যায়ের স্টার্টিং এর কিছু ধারণা বা কনসেপ্ট। বইয়ের মধ্যে আরো কিছু কনসেপ্ট আছে বা বিভিন্ন কিছু গল্পের মতো করে লেখা আছে, তোমরা সেগুলো একটু বাসায় শুধু করে পড়ে নিবা। এখানে ক্লাস বেশি লং হয়ে যাবে বলে আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়েছি, বা যেগুলো পড়লে তোমার হয়ে যাবে। বাকিগুলো পড়লে যে মানে পড়া যে খুবই গুরুত্বপূর্ণ তা না, বিষয়টা কিন্তু পড়বে বাসায়, বাকি পেজগুলো পড়ে নিবা। দেখো, আমরা এখন জানবো, আমরা বলেছি এই সি প্রোগ্রামের এই বিষয়টা টোটাল 3টা স্টেপে বিভক্ত। একটা হলো অ্যালগরিদম, একটা ফ্লোচার্ট, আর একটা হলো সি প্রোগ্রাম বা কোড, আমরা যেটাকে কোডিং বলি। অর্থাৎ আমরা কম্পিউটারকে কি কাজ করাবো এই নির্দেশনা 3টা ওয়েতে দেওয়া যায়। 3টা ওয়েতে দেওয়া যায়, একটা হলো অ্যালগরিদম, একটা ফ্লোচার্ট, একটা কোডিং। এই কোডিং এর আবার ভাষার নাম হলো সি প্রোগ্রাম, মানে সি প্লাস দিয়ে আমরা করব, এই জন্য সি প্রোগ্রাম বলা হয়েছে। তো এবার আসো আমরা একটু অ্যালগরিদম কি এটা সম্পর্কে জানি। মানে অ্যালগরিদম বিষয়টা কি? অ্যালগরিদম হলো কম্পিউটারে আমি যে কাজটি করাবো বা যে সমস্যাটার সমাধান করব, ওই পদ্ধতিগুলোকে বা কাজের সমাধানগুলোকে ধাপে ধাপে সাজানোকে বা ধাপে ধাপে লেখাকে বলা হয় অ্যালগরিদম। আবারও বলছি, আমি যে কম্পিউটারকে যে নির্দেশনা দেব বা যে কাজের সমাধান করব, যে সমস্যাটার সমাধান খুঁজে বের করব, সেই সমাধানটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ লেখা বা সাজানোকে বলা হয় অ্যালগরিদম। এবার আসো এইটাই আমি ফ্লোচার্টে কনভার্ট করব কিভাবে। অ্যালগরিদমের যে বিষয়গুলো, অ্যালগরিদমের যে কাজ মানে যে ধাপগুলো, এই ধাপগুলো যদি চিত্র আকারে প্রকাশ করা হয়, একটা প্রবাহ চিত্র আকারে প্রকাশ করা হয়, তাহলে ওটাকে বলা হয় ফ্লোচার্ট। আমরা তো জানি ফ্লো শব্দের অর্থই হলো প্রবাহ, মানে একটা প্রবাহ চিত্র। যেমন ধরো যে আমি এখানে লিখলাম যে, আমি যদি বলি যে আমাকে 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো, যেটা প্রথমে বললাম 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো, তাহলে আমরা একটু পেজে যাচ্ছি। সে ধরো যে এখানে তোমাদের এটা বুঝাচ্ছি, আমি তোমাকে চা বানাতে বললাম, তুমি কি করবা? প্রথমে 1 স্টেপ মানে 1 নাম্বার ধাপ, পাত্র নিবা, তাই না? প্রথমে হলো পাত্র নিবা, একটা পাত্র নিবা। 2 নাম্বার হলো পরিষ্কার পানি নিতে হবে, তাই না? পরিষ্কার পানি। তারপর আরো কি কি লাগবে ভাইয়া? 3 নাম্বার ধরো চিনি লাগবে, 4 নাম্বার ধরো তারপর চা পাতি দিবা, তাই না? চা পাতি দিবা। ওকে, এবার এগুলো হলো অ্যালগরিদম। এরকম মানে এই কাজগুলোকে তারপর তুমি গরম করবা, তারপর আমার কাছে নিয়ে আসবা, পরিবেশন করবা, এটা হলো অ্যালগরিদম। এখন এইগুলোকে যদি আমরা কোনো একটা প্রবাহ চিত্রের মাধ্যমে এবং মাঝখানে এরকম দেই, তাহলে এটা হয়ে যাবে কি ভাইয়া? তাহলে এটা হয়ে যাবে হলো ফ্লোচার্ট। বিষয়টা বোঝা গেছে? মানে একই কাজ করবে, একই নির্দেশনা দেবে, কিন্তু অ্যালগরিদমের জায়গাটা ফ্লোচার্ট। তো আমি এখানে বেশি বক না করে আমরা স্লাইডে চলে যাই, তাহলে আমরা ভেতরে গিয়ে যখন অ্যালগরিদম আসবে অ্যালগরিদম শিখবো, যখন ফ্লোচার্ট আসবে তখন ফ্লোচার্ট শিখবো। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা অ্যালগরিদমে ছিলাম। ওকে, অ্যালগরিদম। আচ্ছা, ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা অ্যালগরিদমে ছিলাম, তাই না? দেখো
ধারণা, আমরা মূল কনসেপ্টটা একটু করি, যেটা আমি মুখে এতক্ষণ বক বক করলাম। আমরা একটু দেখি আসলে স্লাইডে উইকিপিডিয়াতে কি বলে অ্যালগরিদম বিষয়টা কি। যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করা হয়, যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করা হয় এবং সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করা হয় তা সাধারণভাবে অ্যালগরিদম হিসেবে পরিচিত। আবার বলি, অ্যালগরিদম হলো গণিত ভিত্তিক একটি প্রক্রিয়া যা সমস্যা সমাধানের নিয়ম নির্ধারণ করে। অ্যালগরিদম একটি নির্দিষ্ট ক্রমানুসারে ধাপে ধাপে কাজ সম্পন্ন করে, যেটা আমি একটু আগে বলেছি। অ্যালগরিদম হলো কোন একটা সমস্যার যে সমাধান করবে সেগুলোকে পর্যায়ক্রমে ধাপে ধাপে সমাধান করে, বা সাজে লেখাকেই বলা হয় অ্যালগরিদম। তো আমরা অ্যালগরিদমের 3-4টা উদাহরণ শিখবো। এখন কথা হলো যে ভাইয়া এই 3-4টা উদাহরণ শিখলে কি আসলে হবে? না, এই 3-4টা উদাহরণ শিখলে হবে না। তোমার বইয়ে এখন মনে করো উদাহরণ আছে প্রায় 50টার মতো। আমি এখানে আসলে 50টার মতো দেখাতে পারবো না। আমি তোমাকে 2-3টা দেখিয়ে দেব, তুমি সুন্দর করে বাসায় বসে সেই বাকি 50টা এক পলক দেখে যাবা শুধু, তাহলে তোমার কমন করার পসিবিলিটি থাকবে। আমি জাস্ট নিয়মটা দেখাবো, বাসায় তুমি প্র্যাকটিস করবে। ওকে, দেখো, একটি সমস্যা বিশ্লেষণ করে অ্যালগরিদম তৈরি করুন। দেখো, অ্যালগরিদমের আমরা স্বাভাবিকভাবে স্টেপ ধরে নেব 5টা, স্বাভাবিকভাবে 5টা, এবং প্রত্যেকটা অ্যালগরিদমের প্রথমে আমরা শুরু দ্বারা শুরু করব, মানে স্টার্ট, আর শেষে আমরা এন্ড করব, মানে কাজটা শেষ করব। ধরো একটা সমস্যার সমাধান করতে বলছি আমি, এটা দিয়েছি, তো প্রথমে শুরু দ্বারা শুরু করবে এবং শেষের ধাপটা হবে হলো শেষ। শুরু শেষ, এই যে 2টা ধাপ, আর মাঝখানে 3টা ধাপ হবে। এই মোট আমরা সাধারণভাবে করব 5টা ধাপ আছে। ওকে, দেখো, প্রথমে ধাপ নাম্বার 1 এ আছে কি শুরু, ধাপ 2 তে আছে একটি সমস্যা নির্ধারণ করুন, মানে আমি ওকে আসলে কি করতে বলেছি সেটা এখানে বলতে হবে। ধাপ নাম্বার 3, সমস্যার জন্য উপযুক্ত পদ্ধতি নির্বাচন করুন, মানে সমস্যাটা যে সমাধান করবে কোন পদ্ধতি সেটা নির্বাচন করুন। ধাপ 4, অ্যালগরিদম তৈরি করুন। ধাপ 5, শেষ। ওকে, মানে এইটা হলো একটা স্ট্রাকচার। ওকে, এখানেও সেই ওরকমই দিয়েছে ইনপুট। আচ্ছা, একটি প্রবাহ চিত্র আঁকতে অ্যালগরিদম তৈরি করুন। এটা আমরা একটু পরে শিখবো, কারণ এই যে প্রবাহ চিত্র, এটা তো আমার ফ্লো চার্টের মধ্যে চলে আসছে। ফ্লো চার্টে তো পরের স্লাইডে আছে, আমরা এখানে আর এটা শিখবো না, ঠিক আছে? দেখো, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ধারণের জন্য অ্যালগরিদম তৈরি করো। মানে ধরো দুটি সংখ্যার মধ্যে কোনটা বড়, এটা আমরা অ্যালগরিদম এখন শিখবো। এখানে ইংরেজি দেওয়া আছে, তোমরা চাইলে এটা ইংরেজি ভাবেও লিখতে পারো, তবে আমার মনে হয় অ্যালগরিদমটা বেশিরভাগ বাংলা লেখাটাই বেশি ভালো, যেহেতু সি বোর্ড আমি ইংরেজিতে লিখবো, বাংলা লেখাটা বেশি ভালো। তো আমি এখানে সব সাইডে বাংলা দেখাচ্ছি। দেখো, ধাপ নাম্বার 1, প্রথমে আমাদের কি করতে হবে? আমি একটু আগে বলেছি যে আমাদের সবগুলোর আগে প্রথমে 1 নাম্বার ধাপে হলো শুরু করতে হবে। আমাদের আগে শুরু লিখতে হবে ভাইয়া, মানে শুরু করলাম। ওকে, স্টেপ নাম্বার 2, ইনপুট। ধরো আমরা ধাপ নাম্বার 2 দিচ্ছি। ধাপ 2 এ কি আছে ভাইয়া? ইনপুট। এখন দেখো, ইনপুট বিষয়টা আমি একটু বুঝাই বলি। এখানে বলেছে দুটি সংখ্যার মধ্যে কোনটি বড়, তাহলে ইনপুট কয়টি? 2টি। ধরলাম a আর b, হয় a বড় হবে না b বড় হবে, এইটাই আমরা দেখাবো। তাহলে ইনপুট কয়টা হবে ভাইয়া? ইনপুট 2টা। আমরা এখানে লিখব ইনপুট, আমরা এখানে লিখব তাহলে ইনপুট a আর b। আমরা তাহলে ইনপুট a, b নিয়ে ফেললাম। এবার দেখো, ধাপ নাম্বার 3 এ কিছু কন্ডিশন আছে। কি আছে? কিছু কন্ডিশন আছে বা শর্ত দেওয়া আছে। সেই শর্তটা আমি একটু পরে বোঝাই দিচ্ছি, আগে লিখে নিচ্ছি। দেখো, ধাপ নাম্বার 3 এ আমরা কি লিখব? ধাপ নাম্বার 3 এ আমরা ওই শর্তটা লিখব। দেখো, ইজ দ্বারা আমরা যদি বুঝবো, যদি b মানে a is greater than b হয়, মানে b এর চাইতে যদি a বড় হয়, দেখো এই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তাহলে এই যে এখানে একটা শর্ত, আর দেখো এই যে এখানে একটা শর্ত দেওয়া আছে। আমরা এখন এই দুইটা শর্ত লিখব, একটা হলো ধাপ 3 এ আর একটা হলো ধাপ 4। দেখো, যদি b এর চাইতে a বড় হয়,
যদি প্রশ্ন করা হলো যদি এটা ইয়েস অথবা নো দুইটা অ্যানসার আসবে y অথবা n যদি y হয় মানে যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট a তাহলে প্রিন্ট a মানে কি তাহলে আমাদের যে প্রশ্ন ছিল যে দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় তাহলে প্রিন্ট a বড় হয়ে যাবে মানে আমরা এখানে লিখব তাহলে প্রিন্ট লার্জেস্ট সংখ্যা লার্জেস্ট নাম্বার a লার্জেস্ট নাম্বার a যদি এটা b এর চেয়ে a বড় হয় তাই তো আর যদি নো হয় যে না b এর চেয়ে বড় না যদি নো হয় তাহলে গো টু নেক্সট স্টেপ মানে তাহলে এখানে শেষ হবে না তাহলে গো টু নেক্সট স্টেপ মানে পরের আরো একটা স্টেপে যেতে হবে আচ্ছা পরের স্টেপে আসলাম পরের স্টেপে এখানে যে শর্তটা তুমি দিয়েছিলা এটার বিপরীত শর্তটা আমরা দেব কারণ একটা শর্ত দিয়ে তুমি প্রুফ করেছো এখন তাহলে কি দেব আমরা a is less than b বা b is greater than a মানে এখন আমরা দেখাবো যে a এর থেকে যদি b বড় হয় তাহলে s হলে প্রিন্ট হবে b মানে লার্জেস্ট নাম্বার b আর যদি নো হয় তাহলে প্রিন্ট ইকুয়াল দেখো এই কথাটা ভালো করে বুঝো তাহলে প্রিন্ট ইকুয়াল অর্থাৎ তোমার এখানে যদি a বড় হয় তাহলে ভালো যদি না হয় তাহলে অবশ্যই কি বড় p বড় তাহলে a ও বড় না এখানে যদি নো হয় এই যে যদি নো হয় তার মানে কি b ও বড় না তাহলে কি প্রিন্ট হবে তাহলে ইকুয়াল যে উপরের উদ্দীপকের দুটি সংখ্যা হলো সমান ছোট না বড় না ঠিক আছে সর্বশেষে তারপরে আমরা ফার্স্ট নাম্বার স্টেপে দিয়ে লিখব ইন্ট মানে শেষ আমি একটু বাংলায় লিখে দিচ্ছি দেখো যদি a b এর চেয়ে বড় হয় যদি a b এর চেয়ে বড় হয় এখানে আমরা লিখব প্রশ্নবোধক দেব এখানে আর এখানে এক নাম্বার লিখব হ্যাঁ এখানে যদি লিখি হ্যাঁ তাহলে এখানে প্রিন্ট হবে তাহলে এখানে কি হবে ভাইয়া তাহলে এখানে ব্র্যাকেট না দিয়ে আমরা কমা দিয়ে লিখতে পারি তাহলে আর এটা হলো দুই নাম্বার না তাহলে এটা আমরা তখন এটা কি হবে প্রিন্ট হবে যদি প্রিন্ট প্রিন্ট কোনটা হবে প্রিন্ট a হয়ে যাবে তখন কারণ a বড় আর যদি না হয় মানে নেগেটিভ হয় তাহলে পরবর্তী ধাপে যেতে হবে পরবর্তী ধাপে যেতে হবে পরবর্তী ধাপে যেতে হবে ওকে বিষয়টা এরকম ঠিক আছে আচ্ছা তাহলে ধাপ আমরা পরবর্তী ধাপে যাচ্ছি ধাপ নাম্বার 4 ওকে দেখো 4 এ আমরা এই শর্তটাই বিপরীত করে লিখব মানে আরো একটা শর্ত নিব আমরা লিখব যদি b is greater than a হয় তাহলে যদি এখন হ্যাঁ উত্তর আসে মানে যদি yes হয় তাহলে প্রিন্ট কে হবে এখন তাহলে প্রিন্ট হবে b প্রিন্ট হবে এখন b মানে বড় সংখ্যাটা তাহলে b আর যদি এখনো নো হয় মানে না হয় তাহলে প্রিন্ট হবে হলো প্রিন্ট a সমান b তাহলে প্রিন্ট ইকুয়াল হবে বা a সমান b হবে ওকে তাহলে 1 2 3 4 এখন ধাপ নাম্বার 5 এ আমরা লিখব কি ধাপ নাম্বার 5 এ আমরা লিখব শেষ এই যে ভাইয়া এইটাই হলো অ্যালগরিদম এটাই হলো অ্যালগরিদম ঠিক আছে ওকে এখন দেখো এই যে আমরা অ্যালগরিদম একটা শিখলাম এখন এই নিয়মের যতগুলো আছে বইয়ের মধ্যে তুমি বের করে সুন্দর করে এইভাবে নিয়মটা শেখার চেষ্টা করবে ঠিক আছে এখন এটা আবার এরকম আসে ভাইয়া এই দুইটা সংখ্যার পরিবর্তে তিনটা সংখ্যা দেয় তখন কিন্তু ভালো করে বুঝে রাখো তখন এখানে শর্ত হবে তিনটাই একটা দুইটা আরো একটা শর্ত হবে বুঝা গিয়েছে অর্থাৎ তখন এরকম দিলাম আমি শর্ত দুইটা বুঝাই দেই তারপর তোমরা করবা তখন এখানে এরকম হবে যে এর যদি তখন কিন্তু সরি ইনপুট হবে এখানে তিনটা যখন এখানে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় সেটা বের করতে বলবে তখন এখানে কিন্তু ইনপুট হবে তিনটা a b c তখন আমরা এই কন্ডিশনটা এইভাবে দেব a যদি b, c এর চেয়ে বড় হয় দেখো এই যে এইভাবে দেখো তাহলে a একবার b এবং c এর চেয়ে বড় দেখাইবা এই কন্ডিশনটাতে এখানে এটা দেখাইবা যে b যদি এখন a, c এর চাইতে বড় হয়
বি যদি এ কমা সি যেতে করো। তারপর 3 নাম্বার যেটা 3 নাম্বার কন্ডিশনটাতে দেখাইবা হলো যে সি যদি এ আর বি এর চেয়ে বড় হয়, ঠিক আছে? এই তিনটা কন্ডিশন দেখায় তারপরে শেষে যদি কোনোটা না হয় তখন ওইখানে তিনটা সংখ্যাই সমান মানে প্রিন্ট হবে ইকুয়াল। বুঝা গেছে? এটা হলো অ্যালগরিদম। ওকে, এরপরে দেখো একটি ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। এখন দেখো একটি ত্রিভুজ নির্ণয়ের অ্যালগরিদম। তো আমরা জানি ত্রিভুজের তো দুই তিন রকমের ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজ আছে। বিষমবাহু ত্রিভুজের সূত্র হলো √s * a s - s - c এরকম। আর নরমাল একটা ত্রিভুজের আমরা জানি হাফ গুণ ভূমি গুণন উচ্চতা। তো আমরা হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা এইটা দিয়ে আমরা এটা দেখাবো। সব সূত্র দিয়ে কিন্তু একই হবে, শুধু নিয়মটা দেখো। তাহলে আমরা জানি প্রথম 1 নাম্বার ধাপে কি হবে ভাইয়া? 1 নাম্বার ধাপে হবে শুরু। 1 নাম্বার ধাপে কি হবে? শুরু হবে। আমরা শুরু করে দিলাম। 2 নাম্বার ধাপে কি হবে? 2 নাম্বার ধাপ। দেখো 2 নাম্বার ধাপ আমরা ইনপুট নেব। কি নেব? ইনপুট নেব। কারণ কি দেখো এখানে আমরা যে সূত্রটা জানি যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটা আমরা সূত্র জানি, তাই না? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো ধরলাম এখানে হাফ মানে কত? আচ্ছা, হাফ কিন্তু আমরা এইভাবে লিখবো, হ্যাঁ এইভাবে লিখবো, মানে অ্যালগরিদমের ক্ষেত্রে এইভাবে লিখলে সুন্দর লাগে। ওকে, হাফ আর গুণ লিখবো হলো এইভাবে। একটু ভালো করে দেখাই। গুণ লিখবো আমরা এইভাবে স্টারের মতো, হ্যাঁ? ওকে, তাহলে হাফ গুণ ভূমি ধরো যে বেস মানে কি? ভূমি। তো আমরা বি ধরলাম, আবার তাহলে ওইভাবে ইনটু দাও। আর উচ্চতা আমরা হাইট ধরলাম, মানে হাইট মানে উচ্চতা আমরা h ধরলাম। তাহলে দেখো তো ভাইয়া এখানে ইনপুট কয়টা আসছে? 2টা, b এবং h এর মান। তাহলে আমরা এখানে লিখব যে ইনপুট b, h, ইনপুট b, h। ওকে, দেখো এবার ধাপ আমরা 3 বের করব। দেখো ধাপ এবার আমরা 3-এ আমরা এই সূত্রটা বসিয়ে দেব। তাহলে ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করব হলো এরিয়া দ্বারা, মানে a দ্বারা। ওকে, তাহলে আমরা লিখলাম ক্ষেত্রফল। এটা কিন্তু বাংলাতে লিখতেছি, তোমরা চাইলে যখন ইংরেজি লিখবা তখন এখানে কিন্তু এরিয়া দিবা, হ্যাঁ এরিয়া দিবা। ওকে, তখন আমি লিখছি ক্ষেত্রফল, তোমরা যদি ইংরেজি দিলে তখন এটা দিবা, হ্যাঁ? ওকে, তাহলে আমরা এইভাবে লিখি হাফ গুণ b গুণ h, ঠিক আছে? ক্ষেত্রফল এটা। ওকে, তাহলে আমরা এখানে এটা নিতে পারি হাফ গুণ b গুণ h। আচ্ছা, এটা হয়ে গেল। এইবার ভাইয়া ধাপ নাম্বার 4। ধাপ নাম্বার 4-এ তাহলে কি হবে? ধাপ নাম্বার 4-এ ফলাফল বের হবে বা প্রিন্ট বের হবে। প্রিন্ট, ফলাফল, প্রদর্শন এগুলো লিখতে পারি, হ্যাঁ? ক্ষেত্রফল প্রদর্শন এটা লিখলাম আমরা। ওকে, আমরা লিখলাম ক্ষেত্রফল প্রদর্শন। কারণ ক্ষেত্রফলটা কি নিয়ে আসলো তোমাকে তো দেখাবে, তাই না? প্রদর্শন করবে বা ফলাফল প্রদর্শন, এরিয়া প্রদর্শন এরকম। তারপর ধাপ নাম্বার 5-এ আমরা কি লিখব ভাইয়া? ধাপ নাম্বার 5-এ আমরা শেষ করে দেব, মানে অ্যালগরিদমটা শেষ। তাহলে দেখো এই যে 5টা ধাপের মাধ্যমে তুমি একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদমটা তুমি লিখে ফেলবে। খুবই ইজি, মানে এটা কঠিন ভাবলে ভাইয়া কঠিন, আর যদি আমরা তার মতো পেঁচানো না বলে সহজ ভাবে করি তাহলে সহজ মনে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে এ পর্যন্তই রাখতে যাচ্ছি, কারণ অনেক হয়েছে। আর ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা নেক্সট 10 নম্বর স্লাইড শেষ হলো 11তম স্লাইড থেকে শুরু করব। আমরা এই অধ্যায়টা তোমাদের 35 মানে 35টা স্লাইড দিয়ে সাজিয়েছি। আজকের ক্লাসটা আমরা 10টা স্লাইড শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী স্লাইডে 11 নম্বর থেকে শুরু করব। ধন্যবাদ।